নাচ জামাই হরলাম খাবার পারতাসই না, নিশ্চয় হাত দুঃখ হইয়া গেছে। কোনো চিন্তা নাই, তোমার বুবুজান আছে না, আদর্শ কইরা খাওয়াই দিমো। নরিজ খুব খুব করে কেসে ওঠে। বুঝাবার পর থেকে মনে নেই কারো হাতে খাবার খেয়েছি কিনা, তার ঘরণীর মতানুসারে খুঁতখুঁতে লাটশেপ কিনা। সে অতি ভদ্রের সাথে নাকচ করে। পাশ থেকে ইকরামুল্লাহ হেসে বলে, বুবু, আমার জান, আমার দিদিকেও একটু তাকান। না বাবা, চাইতাম না। তোমার পাশেরটা কেমন কইরা চাইয়া আছে, আমার জানের ডর আছে। বিদ্যার আঁচলে ঘোমটা টেনে ব্যঙ্গ স্বরে বলে ওঠে। ইকরামুল্লাহ নওরিনের দিকে তাকিয়ে মুচকি হাসল শুদ্ধ। মহাব্যস্ত সিনান সালের মেজাজ চটে আছে, যাকে পাচ্ছে তার উপরে খ্যাক খ্যাক করছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী শফি। কোথায় ভেবেছিল সুরাপার বিয়েতে ভালো মন্দ কবজি ডুবিয়ে খাবে, সে কবজি ডুবিয়ে খাচ্ছে সিনান সালেহ ওরফে তার ছেঁড়ার ঝাড়ি। রাগে দুঃখে গড়াগড়ি খেয়ে কাঁদতে ইচ্ছে করে তার। ওদিকে তার রূপসা আপার নাকি শরীর ভালো না, সেই দুঃখে তার মরে যেতে ইচ্ছে করছে। নবাব সিরাজউদ্দৌলার বংশধর, পানির জন্য হাঁক ছেড়ে কানে ঢুকে না, জলপরি যা পানি নিয়ে। ঝাড়িতে শফি জগ হাতে কলপারে ছুটে যায়। পানি পৌঁছে দিয়ে এসে সিনানের হাতে হাতে গামলায় ভাত তরকারি বাড়তে সাহায্য করে। সিন ভাই একটু সন্দেহের সাথে তাকালেও সুযোগ বুঝে শফি বলে ফেলল, সিন ভাই, তুমি কি জানো কাল রিজ ভাইয়ের লগে রূপসা আপাও আইছিল? আপার মাথা নাকি কোপ লাগছে, হাসপাতালে আছে, অহনো হুশ ফেরে নাই। কষ্টে আমার বুকটা লাফাইতাছে, মন চাইতেছে সব ফালাইয়া ছুটটা যাই, কিন্তু আমি তো ঢাকা শহর চিনি না, কোন হাসপাতালে আছে তাও জানি না। তোর পরনে রিজ ভাইয়ের জিগা সব বলবো নি। সিনানের ভাববেশীন জবাবে শফি কাচুমাচু মুখ বানিয়ে বলে, জিগাইতাম তয় অহন ডর লাগতেছে। কাল 3 লোকের কোপাইয়া মায়রা হালাইতেছে, 2 জনের মরমর হইয়া হাসপাতালে। তারে দেখলে তো আমার হাত পা কাঁপতেছে। আমার তো সুর আপার জন্য ডর লাগতেছে, তোমার লাগতেছে না? না, হের কপাল হেতি খাইব, আমার কি? আমি তো ভাই একটু নিজেরে নিয়া ভাবমু, 3-4টা বউ আনমু, তখন সেবা যত্নে একটু ধলা হমু, এই যা। সিনান হাসি মুখে প্রত্যুত্তর করে, মাংসের বাটি নিয়ে যায় মেহমান আপ্যায়ন করতে। শফি চিন্তিত বদনে সেখানে দাঁড়িয়ে থাকে। সিনানের হাতের মাংসের বাটি পড়তে পড়তে বেঁচে যায়। সম্মুখে দাঁত কেলিয়ে দণ্ডায়মান রমণীকে দেখে সিনান খ্যাক করে ওঠে। শাহাদি হারামজাদি, তোর চোখ তুইলা মরিচ লাগামু, তারপর ভাঙা থাল ধরে রাস্তায় বসাই দিমু, দূর হসকের সামনে থেকে। শাপলা ধমক শুনে লাফিয়ে উঠল। কি গলা বাপরে, মাইকটাও ফেল মারবো। সে আমতামতা সুরে বলে, ওই আসলে ভুল হইছে, মাইফ কইরে দিও। সিন ভাই, হয়েছে কি, রিজ ভাই প্লেট সাজানো 3000 দিছেন, আমার তো মাথায় চক্কর দিয়ে উঠলো। 3000? চুপ, দেখি কত দিছে। 3000 টাকায় কয়টা নোট হয় জানস? গুইন্না দেখছস? ভাইয়ের প্রশ্নে শাপলা মাথা নাড়ল। জানে না, জীবনে এত টাকা একসাথে কখনো দেখে নাই। সিন মৃদু হেসে গলা পরিষ্কার করে, খানিকটা নিচু গলায় বলে, আচ্ছা, আমার কাছে দে, আমি পরে গুইন্না তোদের সবাইরে সমান সমান ভাগ করে দিব না। তোরা পিসি মানুষ, তাহা হারাই ফেলবি, দে। শাপলা আগের 1000 সহ মোট 4000 টাকা সিনানের হাতে দেয়। সিনান মাংসের বাটি শাপলার হাতে ধরে টাকাটা গুনে পকেটে রাখে। শাপলার দিকে তাকিয়ে মুচকি হাসলো। শাপলাও প্রতি উত্তরে চোখ পিটপিট করে হাসে। আমি তো তোমার কাছে গচ্ছিত রাখবার আইছিলাম, তুমি আমারে হুদায় গাল দিলা। মন খারাপে সুরে বলে সিনান বাটিটা নিজ হাতে নিয়ে মুখে হাসি ঝুলিয়ে রেখে বলে, তো কি তোরে সোহাগ করমু? যা ভাগ সেরি, আলগা ভিরি যত সব। শাপলার চোয়াল ঝুলে পড়ে। একটু আগে না মিষ্টি স্বরে কথা বলছিল, সে মুখ ভেঙচিয়ে চলে যাবে। সিনান পিছু ডাকে। শাপলা প্রশ্নোত্তক চাহনিতে চাইলে সিনান শাসনের সুরে বলে,
রিজ ভাইয়ের বন্ধুগুলোকে এত হাসাহাসি কিসের? ছোট না তুই? আদব লেহাজ রেখে চলাচল করবি, কেউ যেন আঙ্গুল তুলতে না পারে। যা, আর যেন না দেখি। সদ্য কিশোরীতে পা দেওয়া শাপলার মন বাগিচার কোকিল কুহু কুহু সরে গেয়ে উঠে। গাল ভারী হয়ে আসে লাজে, বাচাল শাপলা মুখের বুলি হারিয়ে বসে। কোনো মতে মাথা কাত করে সম্মতি পেশ করে, স্নান বাঁকা চোখে তাকিয়ে চলে যায়। মাওলানা সাহেব সহ মুরুব্বি গুরুজন বসে বধুয়ার সামনে শীতল পাটিতে, উদ্দেশ্য নতুন বইয়ের সম্মুখে দরদর পাঠ করার পর নিখাওনামার বইয়ের অনুমতি নিজ কানে শুনবে। কাজী সাহেব বধুয়া সহ সকলকে 3 বার করে সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দরুদ শরীফ পাঠ করতে বলে। দোয়া দরুদ পাঠ শেষে কাজী সাহেব বলেন, জনাবা সোহেলা সাহেল নোমান মাহবুবের একমাত্র পুত্র নাওরিজ মাহবুব খানের। থেমে যাই মাওলানা সাহেব। দরজা দিয়ে প্রবেশ করে খোদ নওরিজ মাহবুব। সবাই অবাক চোখে তাকিয়ে তার দিকে। বর এখানে কি করছে? পুরো রুম জুড়ে চাপা গুঞ্জন ভেসে বেড়ায়, বৌঝিরা ঠোঁট চেপে হাসে। নওরিজ এগিয়ে এসে মাওলানা সাহেবের পাশে বসে থমথমে গলায় বলে, আমিও নিজ কানে শুনি তার কবুল বলা। ঘর জুড়ে বৌঝির চাপা গুঞ্জন। গ্রামের অধিকাংশ জীবও বর্তমানে সুরেলাদের দোচালা ঘরে অবস্থান করছে। সকলের মধ্যমণিতে শীতল পাটিতে বসে থাকা নববধূয়া। মলিন মুখে মাথা নত করে বসে আছে সে। লাজুক হাসি মুখে লেপ্টে নববধূয়ার পাশে বসে আরিফা। পিটপিট চোখে সুরেলাকে দেখে যায়। মেয়েটার চোখ মুখ শুকনো কেন? সে যতগুলো বিয়ের কোণে দেখেছে সবার মুখটাই শুকনো আর মলিন ছিল, অথচ নিজ বিয়ের কথা শুনে তার লজ্জা লাগে। সে ফিসফিসে বলে, রূপসা ঠিক বলে, তোমার চোখ অনেক সুন্দর, আর হাসলে নাকি চোখ জল জল করে। বড় ভাবি, একটু তো হাসো। সুরেলা ঠোঁট বাঁকিয়ে হাসার চেষ্টা করে অল্প করে, তবে হাসিটাও বেইমানি করে বসে। প্রাণহীন হাসিতে কান্তিমান নয়ন যুগল জল জল করল, তবে তা নোনা জলের বদৌলতে। আরিফার মুখটা চুপসে যায়। শাপলা সুরেলার অপর পাশে বসেছিল। সে হেসে আরিফার উদ্দেশ্যে বলে, কি কন বিয়ান সাপ, ওই আমি তো কোনোদিন দেখি নাই। এই সুরাপা এত জ্বালা হাসো দেখি। সুরেলা শান্ত চোখে চাইলে শাপলা মুখ বাঁকায়। 2 ভাই বোন সমান সমান। কিছু কইলে এমন কইরা সেই তাক থাহি বুকটা স্যাত করে ওঠে। এই লাগেজ হাতিয়ে দেখে 2টো লাগেজ এসেছে তত্ত্ব হিসাবে। এক লাগেজ বধুয়ার সখী ভাবি দাদি, যারা বধুয়াকে সাজিয়ে দিবে তাদের সবার উপহার। অপর লাগেজে সব বইতে জিনিসপত্র, যা এখনো তালাবদ্ধ। চাবি বধুয়ার ননাসের কাছে, অথচ তার ধরা পাত্তাই নেই। এই নিয়ে কানাঘুষা চলছে। আয়ালি বেগম সবাইকে ধমকিয়ে থামিয়ে দেয়। ইশারায় আরিফাকে দেখিয়ে বোঝায় বরযাত্রীর লোকজন একজন এখানে উপস্থিত। সবাইকে চুপ করতে বলে আয়ালি বেগম। ঘর থেকে বেরিয়ে যাবে সুরেলার ডাকে এগিয়ে আসে। ভাইকে একটু ডাকবে না বউ? কণ্ঠ জড়িয়ে আসে সুরেলার। আয়ালি বেগম সূক্ষ্ম চোখে চায় এই ভাই বোনের মাঝে কি হলো। দুজনেই তো একে অপরকে চোখে হারায়, কিন্তু আসার পর থেকে দেখছে দুজনের মাঝে কেমন নীরব ভাব বিদ্যমান। ওলে আমার ভাইয়ের পুতুল, ভ্যাভাহরা বাদ দে। অহন জামাইয়ের নাম জব্বার, বয়স বুঝলি? উপস্থিত জনরা হেসে ওঠে। বইয়েরা মুখে আঁচল গুছিয়ে লুকিয়ে লুকিয়ে হাসে। শুলের মুখে হাসি ফুটে না, করুণ চোখে চাই। আয়ালি বেওয়া হয়তোবা নাতনি না বলা কথা বুঝতে পারল। মাথায় হাত রেখে বলে, বুবু, মাইয়া গড়ি ঘরদর নাই? তয় বাপের ঘর, শ্বশুর ঘর, ছোলপোলের বাড়ি ঘর আছে। বাপ ভাইয়ের ঘরে আমরা মেহমান। শ্বশুরের ঘরে হইলাম কাজে ঝি, আর ছোলপোলের ঘরে বোঝা। বুঝছস? শুরলার মুখ নত হয়ে আসে, তবুও মিনি গলায় ভাইকে ডাকতে অনুরোধ করে। আয়ালি বেওয়া হতাশ। এদিকে বোন ভাই ভাই বলে ঘ্যান ঘ্যান করছে, এদিকে বোন ভাই ভাই বলে ঘ্যান ঘ্যান করছে। ওদিকে ভাইয়ের কাছে যাওয়া যাচ্ছে না। তোর ভাইয়ের কাছে যাওয়া যায়, যাওয়ার আগেই সর বুড়ি সর, দূর হ বলে
খেকিয়ে ওঠে। শাপলা পাগলনি রে পাঠা, এই পাগলনি যা পাগলারে ডাইকা আন যা। শাপলা দাঁতে নখ ফুটে বোকা বোকা হাসে। বুড়ি তাকে পাগলনি আর সিন ভাইরে পাগল কইয়া কি বুঝাইল। আয়ালি বেওয়া আবারও ধমকাতে শাপলা ছুটে বেরিয়ে যায় সিন সালেহকে ডাকতে। তবে ক্ষণপল পরেই ভোতা মুখে ফিরে আসে। মুখ দেখে বোঝা যায় ঝাড়ির সাথে চাটা মুখতে খেয়ে এসেছে। তোমার তার সেরা ভাই মানুষ না গিরগিটি, বুঝলা সুরাপা? সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টাই। গাল তো দিলই, ঠাস করে মাথায় মারলো। বদদোয়া দিলাম, বইয়ের ঠ্যাটানি জুটবো কপালে। শাপলা ভৎসনা সুরে বলে ওঠে সুরিলার পাশে, গালে হাত দিয়ে বসে পড়ে। আয়ালি বেওয়া তার গাল টিপে বলে, জাগর মেজাজ সবসময় আসমানের চইরা থায়ে, তারা বউরে বড় ভালা পায়, বুঝছ হতেন। শাপলা মুখ খুলে কিছু বলার জন্য চাচিকে মলিন মুখে এগিয়ে আসতে দেখে আর বলা হয় না। শান্তি বেগম এগিয়ে এসে মেয়ের সামনে বসে। আঁখি পল্লব ভিজে আছে তার। মেয়ের বিদায় নিশ্চয়ই সুখপাঠ্য না, তবু অনেক কষ্টে মুখে হাসি ফুটিয়ে মেয়ের গাল আজলাই ভরে। স্নেহ ঢেলে চুম্বন করেন মেয়ের ললাটে। একটু জড়তা কাজ করে মাঝে। শেষ কবে মেয়েকে চুমু এঁকেছিলেন মনে নেই। ছোটবেলায় ছেলে মেয়ে বাবা মেয়ের আহ্লাদি থাকলেও বড় হওয়ার সাথে সাথে অদৃশ্য জালে জড়তা এসে যায় না চাইতো। সুরেলার ভেজা চোখ ভরে উঠতে সময় নেয় না। মায়ের দুহাত গালে চেপে ধরে ফুপিয়ে বলে, মা, তোর সনের ঘর আমার ভাল লাগতো না। বাদলা দিনে পানি পড়ে, কেদো কেদো হইয়া যায়, ঝড়ে উইরা যায়, শীতের দিনে ঠান্ডা বাতাস আয়। দেখ সেই ঘর সাইরা যাইতে আমার কত কষ্ট হইতাছে। আবার তোর সনের ঘরে রাইখাতে মা, আমার আর কোনো আবদার করুন না। শান্তি বেগম মেয়েকে টেনে বুকে জড়ি কেঁদে ওঠে গুনগুন করে। সুরেলাও মামা করে জপে হামাও করে কেঁদে দেয়। মুহূর্তেই পুরো ঘর মা মেয়ের কান্নায় স্তব্ধ হয়ে ওঠে। শাপলা নাকের জল চোখের জল একাকার। উপস্থিত বইয়েদের চোখ জোড়াও ভিজে ওঠে। হয়তোবা স্মৃতির পাতায় এরকম একটা মুহূর্ত উকি দিয়ে বেড়ায়। সুরেলার কান্না সুরে ভারী হয়ে আসে পরিবেশ। আয়ালি বেওয়া মেয়ে নাতনির দুজনকে বোঝায়। মন কি আর সেই বুঝ মানে? তাদের কান্নার আওয়াজ বাইরে ভেসে যায়। সালেহ উদ্দিন ঘরে এসে চুপ করতে বলে তাদের, শোনে না কেউই। বিরক্ত হয়ে চলে যান তিনি। সিনান সালেহের কাছে কান্নার খবর পৌঁছাতেই পরনের লুঙ্গি হাঁটুর উপর ভাঁজ করে কিট মেরে দৌড় করে দাঁড়ায়। চাপা স্বরে ধমকে বলে, মাইনষের আর বিয়ে হয় না, না মরা বাড়ি বানায় রাখছস মেয়ে বেটি মিল্লা? ময় মুরবি বুঝস না? কান্দাবি কান্দেক, পাশের মাইনষের টের পাইব না? তোরা পুরা মহল্লায় মাইকিং দেস। চুপ কর, নাইলে গলায় পাড়া দিয়া ধরমু। গ্রামে ঝিপৌরা মুখে আঁচল টেনে আড়াল হয়। সিনান সালেহের মেজাজ গায়ের অলিতে গলিতে রক্ত। শান্তি বেগম আঁচলে চোখ মুখ মুছেন। সুরিলার মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বলে। সুরিলা কান্নার শব্দ বন্ধ হয়। মাকে ছেড়ে টলমল চোখে ভাইয়ের দিকে তাকায়। সিনার মুখ চোপাই বিরক্তি ঠিকরে পড়ছে। সে কিছু বলবে, দোরগোড়ায় আরো কয়েকজনের উপস্থিত বুঝতে পারে। তারপর সেই চিরচেনা গমগমে আওয়াজ ভেসে আসে, কোনো সমস্যা সিন? না ভাই, মেয়ে মানুষ বুঝেনি তো। মাওলানা সাহেব এসেছেন, সময় বেশি নেবেন না। তারাবি নামাজ আছে, আবার ঈশার ওয়াক্তের আগেই সব সমাধান করতে হবে। রিন, যা ওকে রেডি করা। নরিজের ভারী গলার পিষ্টে নরিন সায় জানিয়ে ভেতরে প্রবেশ করে। হঠাৎ থেমে যায়, ঘাড় ঘুরিয়ে সিনানের দিকে তাকিয়ে বলে, মেয়ে হলে বুঝবি বিয়োগ বেদনা কতটুকু। নিজ ভিটেমাটি, খোলাসা সাথী, আপনজন সব ছেড়ে অচেনা জায়গায় নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়া কতটা যন্ত্রণার। কেউ জ্ঞান দিবে আর সিনান সালেও হজম করবে, এমনটা হতেই পারে না। নরিনের কথা শেষ হবার সাথে সাথে সিনান ফটুয়া। নরিন একটু অপমানিত বোধ করে। কি দরকার ছিল যে সে জ্ঞান দিতে যাওয়ার? এই অসভ্য বেয়াদব সিনানকে তার কোনো কালেই পছন্দ ছিল না। সে থমথমে মুখে ভিতরে গিয়ে পাটিতে বসে লাগেজ খোলে।
দরজার ওপাশে নরিচ মাহবুব সূক্ষ্ম চোখে চায়। মানুষের ভিড়ে কাঙ্ক্ষিত রমণী দেখা মিলে না, তাই প্রস্থান নেয়। গয়না ছিল লাগেজে, তাই তালা দিয়ে রাখা হয়েছে। চাবি আমার কাছে না, রিজির কাছে ছিল, তাই কানাঘুষা বন্ধ করুন, কান আমাদেরও আছে। বলতে বলতে নওরিন লাগেজ হাতে শাড়ির প্যাকেট খুলে বের করে সুরেলার কোলে রাখে। আয়ালি বেওলা প্যাকেট খোলে। লাল বেনারসি সাথে ব্লাউজ পেটিকোট। তোরা বুবুরে মেহেন্দি লাগাইতে চাইলি, ভাগ্যের সামনে জোর কইরা আলতা পরাইছি। অহন লাল বেনারসির লগে আলতা কুমকুম লাগাইলে চোখ ফিরান পারবো না নাচ জামাই। বুবু ব্লাউজ পেটিকোট পিন্দেক নে ধর। শান্তি বেগম জলভরা চোখে হাসে। উঠে যাবে, নওরিন তার হাতে গহনার বাক্স ধরিয়ে বলে, ওর গয়নাকাটি ভাই গড়িয়েছে, আপনি পরিয়ে দিন। শান্তি বেগম ইতস্তত বোধ করেন। নওরিনের জোড়াজুড়িতে বাক্স খুলতে বিস্ময় মুখ হা হয়ে যায়। সীতাহার, দুজোড়া বালা, দুজোড়া ঝুমকা, নাকশলা, নতটানা আর কোমরে বিছা, মাথার টিকলেও আছে। শান্তি বেগমের চোখ জলজল করে। এত গহনা একসাথে প্রথমবার দেখল। সব নতুন গহনা যেন জলজল করছে। তিনি মেয়ের দিকে তাকান। মেয়ে যে সোনায় সহকার ভাগ্য। সুরেলার কান্না ভেজা মুখশ্রী অবাক। এত গহনা! নওরিন নিজ হাতে সাজাই ভাই বউকে। আট পরে শাড়ি পরিয়ে কোমরে সোনার বিছা আটকে দেয়। দুজোড়া বালার মধ্যে মোটা কারুকাজে আঁকা বালা জোড়া সুরেলার হাতে পরিয়ে দিল। বড় চুল খোপায় বেঁধে গোলাপ গুজে দেয়। কানে ঝুমকো, মাছ শীতিতে টিকলি সাজিয়ে। কপাল হতে গাল অবধি লাল সাদা কুমকুম আঁকিয়ে দেয় নিপুণ হাতে। কাজল কালো ক্লান্তিমান আঁখি যুগলে কাজলের বক্ররেখা। শুকনো অধরে লাল টকটকে লিপস্টিক লাগে। নওরিন হাঁপ ছাল। এখন বুঝলাম রিচ কেন পাগল হলো। মন্দ লাগছে না সুর, আমার দেখে সুন্দর বউ। নওরিন অতি স্বাভাবিকভাবে বলে। সুরেলার মাথায় বউ ওড়না দিয়ে ঘোমটা টেনে দেয়। সুরেলা শান্ত চোখে যায় নওরিনের দিকে। রিনাপু তার ভাইয়ের মতোই গম্ভীর আর রাগী স্বভাবের। সে তো দূরে দূরেই থাকত। উপস্থিত সকলেও প্রশংসায় পঞ্চমুখ। আইয়ালি বেওলা সুরেলার আঁচলে আগুন দিয়ে সামান্য সুতো পুড়িয়ে দেয়। আঁচলে রসুন গিট দেয়। নতুন বইয়ের উপর ভূতপেত বা কোনো মানুষের নজর না লাগে যেন। নওরিন বিরোধিতা করে। এসব কুসংস্কার, রিজ ভাই জানলে রেগে যাবেন। আয়ালি বেওলা মুখ মুচড়িয়ে বলে, সব জায়গায় ভাব দেখাইতে আসবি না বুঝলি। চুল এমনি এমনি পাকে নাই। মুখ চোপা ঠিক কর। তাকান যাইতেছে না। আমরা গরিব তয় দিল ছোট না। তগর মতোই রক্ত মাংসে গড়া মানুষ। নাক ছিটকানোর কি আছে? নাকি গরিব গরিব গন্ধ লাগতেছে। অপমানে নওরিনের মুখ থমথমে। চুপ না থেকে খানিকটা ঠেস দিয়ে বলে, পরিস্থিতি বুঝলেন না আপনারা। গত রাতে ডাকাত আক্রমণের কথা নিশ্চয়ই জানেন। হাসপাতালের কামরায় বিছানায় বাচ্চার জন্য লড়াই করছে। ভাইকে বাইরে থেকে দেখছেন ছটফট। হাতে পিঠে স্টিক লেগেছে 12টার মতো। ডাক্তার পুরো বেড রেস্টে থাকতে বলেছে। ভাই আমাদের মেয়ের উপর কেউ ব্যথা না বলুক, তাই অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে। জ্বরে গায়ে হাত দেওয়া যাচ্ছে না। আর আমি ফ্যাক ফ্যাক করে হাসবো, তাই না? আমার তো হাসি আসছে না দাদি। জলদি করুন আপনারা, হাতে সময় নেই। সুরেলা অবাক চোখে যায়। তারা তো জানে শুধু রূপসা আহত হয়েছে। সুরেলার হাত পা জমে আসে ঠান্ডায়। লোকটার খুব বেশি লেগেছে। বৃদ্ধা আয়ালি বেওলা মুখ মোছায়। মেয়েটা ভারী বেয়াদব, অহংকারে মাটিতে পা পড়ে না। এরই মাঝেই সিনান এসে জানে মৌলানা সাহেব বিয়ে পড়াবেন। যতটুকু সাজানো হয়েছে অতটুকুই থাক, শুধু ঘোমটা টেনে দিক। মৌলানা সাহেব মুরুব্বি সাক্ষী সমেত আসছে। মৌলানা সাহেব সহ মুরুব্বি গুরুজন বসে বধূয়ার সামনে শীতল পাটিতে। বিদ্যুতের অবর্তমানে হারিকেন জ্বালি বধূয়ার সম্মুখে পাটিতে রাখা হয়েছে। আধার ভিড়ে দাঁড়িয়ে সবাই। মৌলানা সাহেব নতুন বইয়ের সম্মুখে দোয়াদুর পাঠ করার পর
নিকাহনামার বইয়ের অনুমতি নিজ কানে শুনবে। মাওলানা সাহেব বধুয়া সহ সকলকে 3 বার করে সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দরুদ শরীফ পাঠ করতে বলে। দরুদ পাঠ শেষ হলে মাওলানা সাহেব বলেন, জনাবা সোহেলা সাহেল নোমান মাহবুবের একমাত্র পুত্র নাওরিজ মাহবুব খানের। থেমে যায় মাওলানা সাহেব। দরজা দিয়ে প্রবেশ করে খোদ নওরিজ মাহমুদ। সবাই অবাক চোখে তাকিয়ে নওরিজ অল্প হেসে এগিয়ে আসে। নওরিনের স্বামী ইকরামুল্লাহর পাশে বসে বলে, তার কবুল বলা আমিও শুনি, তাছাড়াও সময় নেই হাতে। হুজুর সাহেব একসাথে বিয়ে পড়ানো যায় শুনেছি, ভুল শুনেছি নাকি? মাওলানা আব্দুল হামিদ পাকা দাড়িতে চিরুনি চালিয়ে হাসে। ইকরামুল্লাহ নওরিজের পেটে কনুই দিয়ে গুতা মেরে বলে, এত অধৈর্য হলে চলে শালাবাবু, তোমারই বউ, আর কেউ না, তুমিই নিয়ে যাবে। আসার পর থেকে বাচ্চাদের মতো জলদি করেন, সময় নেই, হ্যান ত্যান লাগিয়ে দিয়েছো। বলি তুমি বর রুমাল দিয়ে নাক মুখ দেখে চুপ করে বসে থাকবে, একটু একটু লজ্জা পাবে, আর সময় হলে কবুল বলবে, ব্যাস। তা না, তোমার থেকে এটা আশা কর্মী রিচ। নওরিজ মাহমুদ মৃদুস্বরে কেসে বলে, নিজের বিয়ের কথা ভুলে যাচ্ছেন কেন দুলা ভাই? বরমশাই বেশি কথা বলো না, কনের দিকে এক নজর তাকাও দেখি। সম্মুখে তাকাতে ইশারা করে, শুধু খেয়াল করতেছে নওরিজ সামনে তাকাচ্ছে না। অথচ 2-3 গজ দূরেই তার নববধূ ঘোমটা টেনে বসে আছে নত মুখে। নওরিজ তাকায় না। ইকরামুল্লাহর দিকে খানিকটা বেঁকে এসে ধীমান গলায় বলে, সর্বনাশা কাল বৈশাখী সে সব তছনছ করে দিবে দুলা ভাই। ইকরামুল্লাহ দুষ্ট হাসে। নওরিজ ধরাছোঁয়া দেয় না। ঘরে গুমগুমে নীরবতা। বাহিরে বহমান শীতল বাতাস পর্যন্ত থমকে গেছে যেন। সিনান দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বুকে হাত গুটিয়ে, মুখোপাই অতি শান্ত। তার পাশে সজল চোখে শফি ক্ষণে ক্ষণে ফোপাচ্ছে। এ যাত্রায় সিনান চালেও আর ধমকায়নি, শুধু একবার ভৎসনা করেছে, পুরুষ মানুষ কাঁদে নাকি? কানাকাটি মেয়েদের ন্যাকামি ছাড়া আর কিছুই না। সালেউদ্দিন এখানে নেই, বাইরে মেহমানদের সাথে বিড়ি টানছে। শান্তি বেগম দুবার ডাকতে গিয়েছিল, ধমক খেয়ে মুখ কালো করে ফিরে আসেন। বর্তমানে অন্য ঘরের এক কোণায় বসে অশ্রু বিসর্জন করছেন। ঘরের মাঝ বরাবর হারিকেন জ্বালিয়ে টিমটিমে আলো ছড়িয়ে, এক পাশে বৌদ্ধ, অপর পাশে বর। বধূর চোখে অশ্রুত, বরের চোখে এক নতুন সূচনার উদিত রাঙ্গা অরুণ। এমন মুহূর্তে মাওলানা আব্দুল হামিদ গলা খাকারি দিয়ে নিচু গলায় মুখ খুললেন। সোহেলা বিনতে সালাউদ্দিন আহমেদ, আপনি কি পিতা মাতার পরামর্শক্রমে সজ্ঞানে স্বইচ্ছা ও সম্পূর্ণ সন্তুষ্টির সাথে মোহরানা 60,000 টাকা ও 8 ভরি স্বর্ণ অলংকার ধার্য করিয়া নাওরিজ মাহবুবকে আপনার জীবনসঙ্গী হিসেবে কবুল করিতেছেন? নওরিজ এ যাত্রায় মুখ তুলে, বোধার মুখপানে দৃষ্টি স্থির হয়। সোনারাঙ্গা আলোয় সোনাবরণ মুখ ঘোমটার আড়ালে লুকিয়ে। শৈলার ভেতরটা থমকে যায়, অশ্রুরা আবারও ভিড় জমায়। এমন সময়, এমন একটা মুহূর্ত কিছুদিন আগেও তার জানালায় উকি দিয়েছিল। সেবার যে স্নেহময় মুখশ্রী ভাসছিল মানুষ স্পটে, আজ সম্মুখে দণ্ডায়মান। শৈলা ঘোমটা তুলে সরাসরি ভাইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সিনান সালেহ বোনের দিকে তাকিয়েছিল, চোকাচুকি হতেই নজর সরিয়ে এদিক ওদিকে তাকাবে, তবে শরীলা দৃষ্টি স্থির, লাল টকটকে অধর কাঁপছে। নওরিজ মাহবুবের শান্ত চাহনি তার বধুয়াতে নিবদ্ধ। এন কোণে ঘোমটা তোলার সবাই অবাক হয়। আইলি বেগম ঘোমটা নামিয়ে দিয়ে হে হে সরে হেসে বলে, ভাইয়ের এক কেড়ে দোলালি, ও সিন আয়না বইনের পাশে বয়। মেয়েদের ভিড়ে আমি কি করবো, তোরা আসিস ও কামে। শান্ত খিটখিটে গলা সিনানের। সিনান জবাবে নওরিজ যেন ধীমে ধীমে বুঝতে পারে সবটাই। না চাইতে ভাই বোনের এ নীরব দ্বন্দ্বের বীজ যেন সেই বুনেছে। সোহেল বুকটা হাহাকারে ভরে যায়। আয়ালি বেওলা মুখ ভেঙিয়ে সুরেলার তাগাদা দেয় কবুল বলার জন্য। সুরেলা থম মেরে বসে থাকে, শান্ত গলাতেই বলে, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। মাওলানা একই প্রশ্ন দ্বিতীয়বার এবং তৃতীয়বার করেন। প্রতিবারই কনে পক্ষ থেকে একই জবাব আসে। মাওলানা এবার বরপক্ষের দিকে তাকান। নওরিজ স্বাভাবিকভাবেই বসে আছেন, 2 হাঁটুর মাঝে হাত জোর করে রাখা। তার মুখোপই একটু গম্ভীর। এবার আমি পাত্র নওরিজ মাহবুবের প্রতি জিজ্ঞাসা করতেছি, জনাব নওরিজ মাহবুব খান, আপনি কি নিজ ইচ্ছায়
সুস্থ বুদ্ধি ও সম্পূর্ণ সম্মতির সাথে মৌলানা ৬০,০০০ টাকা ও ৮ ভরি গয়না শর্ত পূরণ করিয়া সরলা বিনতে সালাউদ্দিন আহমেদকে আপনার স্ত্রী হিসেবে কবুল করিতেছেন? নরিজ সময় না নিয়ে দৃঢ় কণ্ঠে বলে। আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আবারও একই প্রশ্ন দুবার পুনরাবৃত্তি হয়। সাথে সাথেই জবাবের শেষে মাওলানা আলতো হাসেন এবং ঘোষণা দেন, তাহলে হইল শরীয়ত মোতাবেক উপস্থিত সাক্ষী ও অভিভাবকদের সম্মতি ক্রমে আমি ঘোষণা করতেছি, নাওরিজ মাহমুদ ও সোহেলা সালে এর বিবাহ সম্পূর্ণ হইয়াছে। আল্লাহ এই নব দম্পতির মাঝে ভালোবাসা, রহমত ও বরকত দান করুক, আমিন। ঘরে ছড়িয়ে পড়ে নিঃশব্দে বিস্ময় আর নিঃশ্বাস গমগমানো আবেগ। কারো ঠোঁটে সে নীরব প্রার্থনা, কারো চোখে অশ্রুর চিকচিক। সকালের মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি পরিস্ফুটিত হয়। বর বধূয়া কাবির নামে স্বাক্ষর করে। মোনাজাতের মাধ্যমে বিয়ের কার্য সম্পাদন হতেই উপস্থিত সকলে মিষ্টি মুখ করানো হয়। দায়িত্ব নিয়োজিত সিনান সালেহ বড় গামলায় খুরমা আর খেজুর বিতরণ করে। মাওলানা সাহেব বর বধূয়াকে দিতে বলে। নরিজের হাতে দুটো ধরিয়ে বোনের দিকে বাড়ায়। সুরেলা ঘোমটার আড়ালে ভাইয়ের মুখটা স্পষ্ট দেখতে পায়। বাড়িয়ে রাখা হাত থেকে খুরমা ও খেজুর তুলে নেয়। খানিকটা হেসে বলে, এইভাবে পর করে দিলা ভাই? বিয়ের পরবর্তী নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নওরিজ মাহবুব বাড়ির যাওয়ায় তাড়া দেয়। এখন বিয়ে পড়ানো শেষ, বউটা তার হাতের নাগালে এসে গেছে, তাই কারোর গাইগুই চলছে না। শাপলা অবশ্য কোমর বেঁধে ঝগড়া করতে নেমেছিল। মায়ের চোখ রাঙ্গানিতে না থাকলেও সিনানের ধমকে লেজ গুটিয়ে পালিয়েছে। সবই কেঁদে কেঁদে গঙ্গা যমুনা বইয়ে দিচ্ছে। কথা বলবে কি? কবুল বলার পর থেকে তার আর শান্তি বেগমের কান্না বাঁধ ভেঙেছে। তবে সুরেলা যেন নরিজের হাতের মুঠোই বাঁধা পুতুল, যেদিকে টানছে সেদিকে যাচ্ছে। দুলা ভাই, আপনি এইটা করবার পারেন না? এখনো কত নিয়ম বাকি আছে। আইনা মুখ দেখন আছে, পান মিষ্টি দুধ খাওয়ান বাকি, চাচা চাচি আব্বা আম্মা ডাইকে সুরাপার দায়িত্ব পালনের ওয়াদা করতে হইব। আমরা আপনি জুতা চুরি করুম। শাপলার দুঃখের শেষ নেই। এটা কোনো বিয়ে হলো? নরিজ দীর্ঘশ্বাস ফেলে জখমি তো শরীর আর চলছে না, নাইবা মন মস্তিষ্ক এসবের জন্য প্রস্তুত। এদিকে পিচ্চিটার জ্ঞান ফিরেছে, ওকে না দেখে অবধি স্বস্তি মিলবে না। নরিন অতি সূক্ষ্মভাবে ব্যাপারটা সামলিয়ে নেয়। অবশেষে ঘনিয়ে আসে বিদায় মুহূর্ত। শান্তি বেগম মেয়েকে নরিজের হাতে তুলে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। শৈলাকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে থাকে। ঘোমটা তুলে দিয়ে মেয়ের গালে হাত রেখে মেয়ের গালে মুখে আদর করে আবারও কান্নায় ভেঙে পড়েন। তবে সুরেলা নীরবে অশ্রু বিসর্জন দেয়। অভিমানের চোখে যায় ভাইয়ের দিকে। সিনান সালেও একটু দূরে দাঁড়িয়ে আছে। বুকটা ভারী হয়ে আসলো, নিজেকে সামলে নেয়। সারাটা জীবন আয়না সাফ করে গেছে সে, অথচ ধুলো মুখে লেপটে ছিল। বোকার স্বর্গে বাস করে সবটা উজাড় করে দিয়েছিল, বিনিময়ে কি পেল? থাক সেসব কথা। তবে দায়িত্ব পালনে হেরফের করে না, এগিয়ে আসে বোনের দিকে। অভিমানের চোখে চোখ রাখে। শাপলার মা এসে শান্তি বেগমকে নিয়ে যান। সিনান মুখোমুখি হয়ে দাঁড়ায়। নরিজ মাহমুদ সিনানের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, সিন এমন তো কথা ছিল না। সত্যি এমনটা হওয়ার কথা ছিল না। ওর যত্নে কমতি না থাকে রিজ ভাই। সিনান সুরেলার দিকে দৃষ্টি রেখে জবাব দিল। সুরেলা বোকা বোকা চোখে চাই। টপ টপ করে গড়িয়ে পড়ে বিদায় অশ্রু। সিনান বুক পকেটে হতে এক জোড়া চুড়ি বের করে। নরিজ ছেড়ে দেয় সুরেলার হাত। সিনান যত্ন সহকারে চিকন ঠান্ডা হাত দুটোই চুড়ি পরিয়ে দেয়। সাধ্যের মধ্যে শেখরার দোকানে সব থেকে কম দামি চুড়ি, দামি দামি গহনার বক্সের এক কোনায় না হয় ফেলে রাখিস। সুরেলা ক্ষণিকের মান অভিমান ভুলে ঝাঁপিয়ে পড়ে সবচেয়ে ভরসাযোগ্য বুকটায়, যে বুকটা তাকে জন্মের পর থেকেই আগলে রেখেছে। সিনান হাসে অল্প, শান্ত চোখে নোনা জল জমার আগেই শুকিয়ে যায় পালকির আগমনে। তাজা ফুলে সজ্জিত পালকি, তাজা ফুলের ঘ্রাণে চারপাশ মোমো করছে। সে এগিয়ে যায় সুরেলাকে নিয়ে। শাপলা কান্না গিলে হাঁ করে তাকিয়ে দেখে পালকি। সে শুনেছে আগের দিনে বউ পালকিতে চড়ে শ্বশুর বাড়ি যেত, কিন্তু কখনো কোনো বিয়েতে পালকি দেখেনি।
সবাই নসিমন নিয়েই আসে। তার শখ জাগে সেও পালকি চড়ে শ্বশুরবাড়ি যাবে। তখনই স্মরণে আসে সুরাপা প্রায়শই বলতো,